সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্সে বাংলাদেশের শিল্প বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা, আমদানি রপ্তানি সম্পর্কিত আলোচনা করব। এটাও আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের 9টি চ্যাপ্টারের মধ্যে এটি একটি। এর মূল বিষয়টা বাংলাদেশের শিল্প বাণিজ্য, ব্যাংকিং, আমদানি রপ্তানি এই সম্পর্কিত। বাংলাদেশের শিল্প বাণিজ্য, ব্যাংকিং, আমদানি রপ্তানি, এখান থেকেও আমাদের প্রিলিতে 3 মার্কসের কোশ্চিন আসে এবং যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তাদের জন্য যে প্রিলি রয়েছে সেখানে তো কোশ্চিন কমন পাবেনই, পাশাপাশি ব্যাংকে আমাদের একটা রচনা লিখতে হয় বাংলা বা ইংরেজিতে। তো এই দুই জায়গাতেই আপনি এই সমস্ত তথ্যগুলি আপনি দিতে পারবেন। আর শিল্প বাণিজ্য ব্যাংকিং এটা প্রতিনিয়ত চেঞ্জেবল। আপনি আজকে এখন যা পড়ছেন কালকে সকালে সেটা চেঞ্জ হতে পারে, যার পরিপ্রেক্ষিতে মূল যে বিষয়টা সেটা আমি ধরিয়ে দিব। যেটা থাকলো তো থাকলো, পরীক্ষার আগ দিয়ে আপনি আর একটু ভেরিফাই করে নেবেন যে কোনো চেঞ্জ এসেছে কি না। তো আমরা শুরু করি। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে রয়েছে ব্যাংকিং ব্যবস্থা। এই ব্যাংকিং ব্যবস্থার উপরে আমাদের প্রতি বছরেই একটা বা দুইটা কোশ্চেন থাকে, মানে টোটাল বাংলাদেশের শিল্প বাণিজ্য, আমদানি রপ্তানি এর ভেতর থেকে 3 মার্কস, তার মধ্যে ব্যাংকের থেকেই আপনি 1 মার্কস নিশ্চিত পাবেন, সেখান থেকেও 2 মার্কসও আসতে পারে, আর বাকিগুলি অপেক্ষাকৃত ছোট। কিন্তু মূল বিষয়টা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। অনেকেই ধরে নেয় যে কমার্সের স্টুডেন্ট মানেই তারা ব্যাংকে চাকরি করবে, এখন কিন্তু তা নয়। সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ডিসিপ্লিনের একজন স্টুডেন্ট ব্যাংকে চাকরি করতে পারে, যার পরিপ্রেক্ষিতে ব্যাংকিং বিষয়টা আমাদের বিসিএসের জন্য বেশ গুরুত্বপূর্ণ, অর্থাৎ দেশের অর্থনীতির সঙ্গে এটা জড়িত। গতকালকে আমাদের ক্লাসটা ছিল বাংলাদেশের অর্থনীতি, আর এইটা হচ্ছে বাংলাদেশের শিল্প বাণিজ্য বা ব্যাংকিং ব্যবস্থা। অনেকেই এই দুইটাকে তালগোল পাকিয়ে ফেলে, কিন্তু আপনারা মাথায় রাখবেন যে বাংলাদেশের অর্থনীতির মধ্যে অন্য টপিক রয়েছে, আর শিল্প বাণিজ্য বা ব্যাংকিংয়ের মধ্যে রয়েছে অন্য টপিক। প্রথমে আসি আমরা ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি থেকেই আমরা শুরু করব। উপরে কি দেখা যায় স্বামী? ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকিং ব্যবস্থার কথা বললেই প্রথমেই বিশ্বের প্রথম ব্যাংক শানসি ব্যাংক, চীন। এই শানসি ব্যাংকের উৎপত্তি 600 এডি, মানে খ্রিস্টপূর্বাব্দ 600 খ্রিস্টপূর্বাব্দে সর্বপ্রথম চীনে ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি ঘটে। এটা আমরা দুইভাবে পড়তে পারি যে পৃথিবীতে প্রথম ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি কোথায় ঘটে, কত সালে ঘটে, ব্যাংকের নাম কি, সেটা হচ্ছে শানসি ব্যাংক, চীন। দ্বিতীয়ত, বিশ্বের প্রথম সরকারি ব্যাংক ব্যাংক অফ ভেনিস, ইতালি, 1157, সরি এটা এডি নয়, বিসি, খ্রিস্টপূর্বাব্দ, বিসি। আর এইটা খ্রিস্টাব্দ বা এডি, খ্রিস্টাব্দ বা এডি, যেটা সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভেনিস, ইতালি। বিশ্বের আধুনিক বিশ্বের
আধুনিক বিশ্বের প্রথম সাংগঠনিক ব্যাংক, ব্যাংক অফ বার্সেলোনা। নাম শুনে বুঝতে পারছেন, স্পেন। এটা 1401 সালে আধুনিক বিশ্বের প্রথম সাংগঠনিক ব্যাংক। বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত সনদপ্রাপ্ত ব্যাংক। এখানে 3টা ভাগ রয়েছে, অথবা কেন্দ্রীয় ব্যাংক অথবা নোট ইস্যুকারী ব্যাংক। নোট ইস্যুকারী রিক্স ব্যাংক অফ সুইডেন, রিক্স ব্যাংক অফ সুইডেন। এটা 1656। এরপরে রয়েছে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, প্রথম কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড। নাম শুনে বুঝতে পারছেন, ইংল্যান্ডে 1694। এই 5টা ব্যাংক সম্পর্কে আপনারা ইন্টারন্যাশনাল বা বাংলাদেশ অ্যাফেয়ার্সেও আপনারা মনে রাখবেন। রিটেন বা ব্যাংকের পরীক্ষাতে কোনো কিছু লিখতে গেলে আপনি ব্যাংক সম্পর্কিত ধারাবাহিকতা এখানে আপনি মনে রাখবেন। বিশ্বের প্রথম ব্যাংক শানসি ব্যাংক, চীন। বিশ্বের প্রথম সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভেনিস, 1157, ইতালি। আধুনিক বিশ্বের প্রথম সাংগঠনিক ব্যাংক, ব্যাংক অফ বার্সেলোনা, 1401। বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক বা নোট ইস্যুকারী ব্যাংক, রিক্স ব্যাংক অফ সুইডেন। আর বিশ্বের প্রথম, এটা সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক দেই আমরা, সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংক। মানে এটা বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক বললে রিক্স ব্যাংক অফ সুইডেন, আর বিশ্বের প্রথম সাংগঠনিক কেন্দ্রীয় ব্যাংকের কথা বললে ব্যাংক অফ ইংল্যান্ড, 1694। এখানকার যে মূল বিষয়টা দেখেন যে আমাদের ইউরোপেই মূলত সর্বপ্রথম যে ব্যাংকিং ব্যবস্থার বিকাশটা ঘটছে। চীনে উৎপত্তি ঘটেছিল, কিন্তু চীনে এটার বিকাশ লাভ করেনি। বিকাশ লাভটা করেছে মূলত ইউরোপে। সেখানে শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে মানুষের হাতে যখন অর্থ চলে আসছে, পণ্যের কেনা বেচা, তার মাধ্যমেই মূলত এই ব্যাংকিং ব্যবস্থাটার এটা বিকাশটা ঘটেছে। এখন আসি আমরা আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থার বিকাশটা কখন ঘটছে। ভারতবর্ষে সর্বপ্রথম ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব ঘটে মুঘল আমলে। সম্রাট আকবরের সময়ে প্রথম এই ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব ঘটে, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো ব্যাংক নয়। পরবর্তীতে আমাদের ভারত উপমহাদেশের সর্বপ্রথম আধুনিক ব্যাংক দ্য হিন্দুস্তান ব্যাংক। না, ওই সময় আসলে এই কাগজের নোট তো ছিল না। ওই সময় মূলত মুদ্রাগুলা ব্যবহার করা হতো, যে মুদ্রাগুলা নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গাতে রাখা। মানে এখন ব্যক্তিগত পর্যায়ে যেভাবে তারা ওই যে সুদের কারবারটা করে, ঠিক ওই টাইপের ছিল শানসি ব্যাংকটা।
আমরা যেটা বলছিলাম, ভারতীয় উপমহাদেশের প্রথম আধুনিক ব্যাংক দি হিন্দুস্তান ব্যাংক, দি হিন্দুস্তান ব্যাংক 1700 সালে সর্বপ্রথম এই আধুনিক ভারতের প্রথম ব্যাংক এটা। আর উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক বা ভারতবর্ষের প্রথম কেন্দ্রীয় ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা 1900 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935 সালে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটার চালুটা হয়। তার আগে মুদ্রা নীতি সেগুলা লর্ড ক্যানিংয়ের সময়ে এটা করা হয়েছিল। আমাদের বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় এখন আমরা আসি। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব মূলত পাকিস্তান, ব্রিটিশ আমলে যেগুলা ছিল, যখন পাকিস্তান নামক রাষ্ট্রটি তৈরি হলো, পাকিস্তানেই মূলত ব্যাংকের বিকাশটা ঘটে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে পাকিস্তানের পূর্ব পাকিস্তান অংশে যে ব্যাংকিং কার্যক্রমগুলি ছিল, সেই ব্যাংকিং কার্যক্রমগুলি মূলত বাংলাদেশে বিকাশ লাভ করলো 1972 সাল থেকে। তো বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, আমরা এখন বাংলাদেশ ব্যাংক সম্পর্কে জানব। এটা মুছে দিই। বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককে আমরা সংক্ষেপে বিবি লিখি, বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা 16ই ডিসেম্বর 1971, অর্থাৎ বাংলাদেশ যেদিন স্বাধীনতা লাভ করেছে, পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব পাকিস্তান অংশে যে অংশটা ছিল, সেই অংশটা নিয়েই মূলত বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা হলো। এর কার্যক্রম শুরু 16ই ডিসেম্বর 1972। বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠার যে অর্ডারটা, সেটা মূলত আমাদের যে সংবিধান রয়েছে, সংবিধানের যে প্রথম তফসিল, যেখানে 47 নম্বর অনুচ্ছেদটাকে মেনশন করা হয়েছে শিল্প ও বাণিজ্য সম্পর্কিত, ওই প্রথম তফসিলের ভেতরে এই বাংলাদেশ ব্যাংকের এবং শিল্প বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য সম্পর্কিত কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। ওই প্রথম তফসিল অনুসারেই মূলত এই বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমগুলি বা আইন কানুনগুলি করা হলো। অর্থাৎ যেই দিন থেকে বাংলাদেশের সংবিধানটা কার্যকর হলো, ওই দিন থেকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমটা শুরু হলো। সুতরাং আপনারা কেয়ারফুলি এই দুইটা ডেট মনে রাখবেন, একটা হচ্ছে 1971 আর একটা হচ্ছে 1972। আমি আবারও বলছি, যেই দিন বাংলাদেশের সংবিধানটা কার্যকর হলো, সেই দিন থেকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমটা শুরু হলো। এর মূল থিমটা যে আমাদের 47 নম্বর অনুচ্ছেদ এবং প্রথম তফসিল, আপনারা কাইন্ডলি এই দুইটা বিষয় দেখবেন, 47 নম্বর অনুচ্ছেদ এবং লাস্টের দিকে যে প্রথম তফসিলটা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এর মূল কার্যালয় সেটা হচ্ছে মতিঝিল, আর এর ট্রেনিং সেন্টার রয়েছে বাংলাদেশ ব্যাংকের, সেটা হচ্ছে মিরপুর, ঢাকা। এই দুইটা জায়গাটা আমাদের উল্টাপাল্টা হয়, মানে সবাই ধরে নেয় যে মতিঝিল, কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে প্রশিক্ষণ ইনস্টিটিউট সেটা হচ্ছে মিরপুর, ঢাকাতে। এখন বাংলাদেশ ব্যাংকের মতিঝিলে যে প্রধান কার্যালয় রয়েছে, এর বাইরে এর শাখা রয়েছে আরও 10টি শাখা রয়েছে। প্রথমত 6টা ছিল, পরবর্তীতে আরও বাড়িয়ে, তো এই শাখাগুলি আমাদের পরীক্ষাতে আসে। বাংলাদেশ ব্যাংকের শাখা
10টি। 1 মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া। এই 6টা প্রথমে ছিল, অর্থাৎ যখন 1971 সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হলো তখনই এই 6টা শাখা হলো। এরপরে 7 রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ। সর্বশেষ শাখা হচ্ছে ময়মনসিংহ। এটা 2013 সালে বাংলাদেশ ব্যাংকের এই শাখাটা এটা হয়েছে। সুতরাং এই জেলাগুলি আপনারা এখানে মাথায় রাখবেন। এর মধ্যে দেখেন যে বিভাগীয় শহর বাদে বগুড়াতে এই বাংলাদেশ ব্যাংকের শাখাটা রয়েছে এবং রাজশাহী বিভাগে 2টা শাখা, সেটা হচ্ছে বগুড়া। মতিঝিল, অনেকেই মনে করে যে মতিঝিল তো কেন্দ্রীয় যে ব্যাংক যেটা রয়েছে, বাংলাদেশ ব্যাংকের মূল শাখা মতিঝিলে, আবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের আরেকটা শাখা রয়েছে এবং সদরঘাটেও আরেকটা শাখা রয়েছে। সব মিলিয়ে এই 10টা বাংলাদেশ ব্যাংকের শাখা। বাংলাদেশ ব্যাংকের বর্তমানে যে গভর্নর, 11তম গভর্নর ফজলে কবির এটা। আর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ 9 সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ। এর মধ্যে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি একজন, আর বাকি 8 জন পরিচালক। এই মোট 9 জন মিলে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠিত। এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে সর্বপ্রথম নারী পরিচালক অধ্যাপিকা হান্নানা বেগম। অধ্যাপিকা হান্নানা বেগম, এই নামটা পরীক্ষাতে আসার মতো। অর্থাৎ এই যে পরিচালনা পর্ষদ, এই পরিচালনা পর্ষদে যিনি 8 সদস্য বিশিষ্ট যে সদস্য হচ্ছেন, পরিচালক হচ্ছে, তার মধ্যে সর্বপ্রথম নারী পরিচালক এই হান্নানা বেগম। আর বাংলাদেশ ব্যাংকের প্রথম জেনারেল ম্যানেজার, প্রথম ডেপুটি গভর্নর, এই দায়িত্বটা ছিলেন বেগম নাজনীন সুলতানা। বেগম নাজনীন সুলতানা। ওই নাজনীন সুলতানা আর হান্নানা বেগম, এই 2টার নাম উল্টাপাল্টা হয়ে যায়। তো আপনারা মনে রাখবেন যে হান্নানা বেগম তিনি পরিচালক, অর্থাৎ আলাদাভাবে নিয়োগপ্রাপ্ত। এটা সরকার যেমন চাকরিতে দেয় তা নয়, এটা পরিচালনা করার জন্য। আর নাজনীন বেগম তিনি হচ্ছে চাকরি করতেন, চাকরি করতে সেখানে বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এখানে গিয়েছিলেন। এরপরে আসি আমরা বাংলাদেশের যে জেনারেল যে ব্যাংকিং ব্যবস্থাগুলি রয়েছে। বাংলাদেশে 2 ধরনের মেইনলি ব্যাংকিং প্রতিষ্ঠান, একটা হচ্ছে তফসিলি ব্যাংক আর একটা হচ্ছে অতফসিলি ব্যাংক। তফসিলি ব্যাংক আর অতফসিলি ব্যাংক। এই তফসিলি ব্যাংকে আবার অন্য জায়গাতে আপনার পরীক্ষাতে অন্যভাবে আসতে পারে, যেটাকে তালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক আর অতালিকাভুক্ত ব্যাংক, যে কোনো শব্দ পরীক্ষাতে ইউজ করতে পারে। এখন তফসিলি ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে, আর অতফসিলি বা অতালিকাভুক্ত ব্যাংক কাকে বলে? তফসিলি ব্যাংক, যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের 1972 সালের রুলস অ্যান্ড রেগুলেশনসের ভেতরে 37 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এবং বাংলাদেশ ব্যাংকের
আইন কানুন শতভাগ মেনে বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখে ব্যাংকিং কার্যক্রম চালায় তাকেই তফসিলি ব্যাংক বলে। তার মানে মূল ব্যাপারটি আসছে যে তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের 1972 সালের আদেশের মধ্যে 37 ধারা মেনে যে ব্যাংকটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে সেটাই হচ্ছে তফসিলি ব্যাংক। ওই যে বাংলাদেশের সংবিধান যখন কার্যকর হলো, সংবিধানের মধ্যে বাংলাদেশ ব্যাংক আদেশ নামে একটা আদেশ সরকার জারি করে। ওই বাংলাদেশ ব্যাংক আদেশের মধ্যে যে 37 নম্বর ধারা রয়েছে, ওই 37 নম্বর ধারা যে ব্যাংক পুরাপুরি মানবে সেটাই হচ্ছে তফসিলি ব্যাংক। এখন আপনাদের এত ডিপে যাওয়ার দরকার নেই, আমি যদি আরও সহজভাবে বলি যে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হলে বাংলাদেশ ব্যাংকে তাকে 400, আগে ছিল এখন 500 কোটি টাকা জমা রাখতে হবে। 500 কোটি টাকা জমা রেখে যে ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করবে সেটাই মূলত তফসিলি ব্যাংক। তার মানে যে আরও কি বলে পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক বা বেঙ্গল ব্যাংক তারা ব্যাংকিং কার্যক্রমটা চালু করছে, তারা বাংলাদেশ ব্যাংকে 500 কোটি টাকা জমা রাখছে। এখন বাংলাদেশ ব্যাংক এই টাকাটা কেন জমা রাখছে? যদি কোনো কারণে বেঙ্গল ব্যাংক ফল করে তাহলে ওই বেঙ্গল ব্যাংকের যে গ্রাহক রয়েছে সেই গ্রাহকদের যে আমানত সেটা বাংলাদেশ ব্যাংক ফেরত দিতে বাধ্য। এই জন্য সিকিউরিটি হিসাবে তারা ওই টাকাটা জমা রাখছে। আর অতফসিলি ব্যাংক কোনটা? যারা এই ধারাটা মানে না তারাই হচ্ছে অতফসিলি ব্যাংক, কিন্তু ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করে। আরও সহজভাবে বললে যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকে 500 কোটি টাকা জমা না রেখে ব্যাংকিং কার্যক্রম চালাবে সেগুলোকে বলা হচ্ছে অতফসিলি ব্যাংক। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। তফসিলি ব্যাংক এবং অতফসিলি ব্যাংকের মধ্যে তফসিলি ব্যাংকে আপনি টাকা রাখলে আপনার টাকার সিকিউরিটিটা বেশি, আর অতফসিলি ব্যাংকে টাকা রাখলে টাকার সিকিউরিটির পরিমাণটা কম। তার কারণ আপনার টাকা যদি কোনো কারণে ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনি টাকাটা ওখান থেকে সহজে ফেরত পাচ্ছেন না। পাওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, কিন্তু অ্যাজ ইউজুয়ালভাবে এখান থেকে পাওয়া যাচ্ছে না, এই জন্য সেখানে ট্রাস্টের পরিমাণটা কম রয়েছে। তো এখন বাংলাদেশে এই তফসিলি এবং অতফসিলি এই দুই ধরনের ব্যাংকের মধ্য থেকে আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে, যে ব্যাংকের যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা একটু জানব। এখান থেকেও আশা করি আপনারা একটা কোশ্চেন কমন পেতে পারেন, এবং একাধিকবার ব্যাংক এবং বিসিএসে এই জায়গা থেকে কোশ্চেনটা আসছে। প্রথমত ব্যাংকের ধরন। তফসিলি, অতফসিলি, সংখ্যা, এই চারটা জিনিস আমাদের এখানে প্রয়োজন হবে। ব্যাংকের ধরন, তফসিলি, অতফসিলি এবং সংখ্যা। প্রথমত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক তফসিলি 6 আর অতফসিলি রয়েছে 0, মোট এটা 6টি। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টি, তফসিলি অতফসিলি, তার মানে বাংলাদেশ ব্যাংকের 1972 সালের আদেশের 37 নম্বর ধারাটি তারা 100% মেনে চলে। তো এইরকম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আপনারা 4টা সবাই পারবেন। আমি যদি 4টা বলে দিই: সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, এই 4টা। আর 2টা রয়েছে, সেই 2টার নাম আমাকে লিখে জানান। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এই 6টার মধ্যে 4টা আমি বলে দিলাম, আর 2টার নাম আপনারা লিখে আমাকে জানান। অর্থাৎ সোনালী, জনতা, রূপালী এবং অগ্রণী।
আর ওই দুইটার নাম আপনারা লিখে জানাবেন, তারপর আমি লিখে দিচ্ছি। 2 রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক 3টি, অতফসিলি 3টি, 6টি। এখন এই বিশেষায়িত কেউ লিখলে পারে বলবা, বিশেষায়িতর মধ্যে এই 3টা রয়েছে রাকাব, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। রাজশাহী কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। এই প্রবাসী কল্যাণ ব্যাংকটা এখানে পরীক্ষাতে আসার মতো। এইটা আগে ছিল অতফসিলি, কিন্তু পরবর্তীতে এটা তফসিলি হয়েছে। আর বিশেষায়িত, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত অতফসিলি ব্যাংকের মধ্যে রয়েছে, এই জায়গাতে রয়েছে কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি, কর্মসংস্থান, আনসার ভিডিপি এবং পল্লী সঞ্চয় ব্যাংক। এই 3টা আমাদের রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক। কই কনারানী বোর্ড ঠিক করেন, লাইটের প্রবলেম। হ্যাঁ, শামিমা সুলতানা, পুবালি, এমবি বাবুল, বেঙ্গল ব্যাংক। না, এটা হলো না তো। আমি মুখেই বলে দিচ্ছি, যাদের বোর্ডে প্রবলেম হচ্ছে মুখে শুনে একটু করবে। আমি এখানে আসি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। আর বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক মানে বাংলাদেশ উন্নয়ন ব্যাংক, বিডিবি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, এটাকে বলা হচ্ছে বিডিবিএল। ডিবিবিএল না, কিন্তু ডিবিবিএলটা বলে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটা একটা। আর বেসিক ব্যাংক, এই বেসিক ব্যাংকটা অনেকের মধ্যে থাকে না। সুতরাং এই 2টা ব্যাংকের নাম আপনারা মাথায় রাখবেন, যে বিডিবিএল এবং বেসিক ব্যাংক, এই 2টা হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। আর বিশেষায়িত যে 6টি ব্যাংক রয়েছে, রাকাব কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, আর অতফসিলির মধ্যে কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি এবং পল্লী সঞ্চয় ব্যাংক। 3 বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এটা 43টি এবং অতফসিলি 2টি, মোট 45টি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যেগুলা এই যে পুবালি, উত্তরা, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বেঙ্গল ব্যাংক, পিপলস ব্যাংক, এগুলা সবই হচ্ছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এর মধ্যে যে 2টা রয়েছে, এটা একটা হচ্ছে জুবলি ব্যাংক, জুবলি ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংকটাও পরীক্ষাতে আসার মতো, যে গ্রামীণ ব্যাংকের স্ট্যাটাসটা কি। এটা হচ্ছে বেসরকারি অতফসিলি ব্যাংক। সুতরাং জুবলি ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক, এই 2টা বেসরকারি অতফসিলি ব্যাংক। আর বেসরকারি যে বাণিজ্যিক ব্যাংক নামগুলিতে বললামই। 4 বিদেশি বাণিজ্যিক ব্যাংক, বিদেশি
ব্যাংক এটা রয়েছে 9টি, আর অতফসিলি 0 = 9। এই সংখ্যাটা দিলে 3 6 9 43 52 52 আর 9 61, আর অতফসিলি রয়েছে 5। মোট আমাদের ব্যাংকের সংখ্যা দাঁড়াচ্ছে 66টি। আপনারা এই সংখ্যাটা এইভাবে মনে রাখবেন যে তফসিলি ব্যাংক 61টি, অতফসিলি ব্যাংক 5টি, আর মোট ব্যাংকের সংখ্যা 6টি। এর মধ্যে আমাদের সর্বশেষ যে বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক চালু হয়েছে এই 43, এর মধ্যে সর্বশেষ ব্যাংক হচ্ছে সিটিজেন ব্যাংক। এইটা সর্বশেষ চালু হয়েছে 15ই ডিসেম্বর 2020। 15ই ডিসেম্বর 2020 সর্বশেষ এই সিটিজেন ব্যাংক। তার আগে বেঙ্গল ব্যাংক, ওটাও ফেব্রুয়ারি মাসে। 2019 সালে বাংলাদেশ সরকার 3টা ব্যাংককে অনুমতি দিয়েছিল, বেঙ্গল ব্যাংক, সিটিজেন ব্যাংক আর পিপলস ব্যাংক। এই 3টা ব্যাংকের মধ্যে 2টা ব্যাংক বাংলাদেশ ব্যাংক তাদের লাইসেন্স প্রদান করেছে। একটা হচ্ছে বেঙ্গল ব্যাংক, এটা 2020 সালের ফেব্রুয়ারিতে চালু হয়েছে, আর সর্বশেষ 15ই ডিসেম্বর 2020 সিটিজেন ব্যাংক চালু হয়েছে। এটাই হচ্ছে আমাদের সর্বশেষ তফসিলি ব্যাংকের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। আমি যেভাবে লিখে দিয়েছি, আশা করি আপনাদের এই ফিগারটা মনে থাকলে আপনারা যে কোনো টাইপের কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। শুধুমাত্র গাইড বইয়ের থেকে যে মুখস্থ করলেন যে বাংলাদেশে মোট ব্যাংক 66টি, তফসিলি ব্যাংক 61টি, অতফসিলি ব্যাংক 5টি, এইভাবে মুখস্থ করলে আপনি মনে রাখতে পারবেন না, বা পরীক্ষাতে সরাসরি এইভাবে কমন নাও পেতে পারেন। যার পরিপ্রেক্ষিতে আপনারা এই ফিগার অনুসারে এই যে 4টা ধরন, এই 4টা ধরন দেখে তারপরে আপনারা মুখস্থ করবেন, তাহলে আশা করি আপনাদের এটা মাথায় থাকবে। আমাদের এই ব্যাংকগুলির মধ্যে একটা ব্যাংক আছে রূপালী ব্যাংক, যেটা সরকারি এবং বেসরকারি মালিকানায় এটা পরিচালিত। সরকারি অংশ রয়েছে, বেসরকারি অংশও রয়েছে। আর আরেকটা পল্লী সঞ্চয় ব্যাংক, এই পল্লী সঞ্চয় ব্যাংক যেটা একটি বাড়ি একটি খামার, ওর নাম তো পরিবর্তন হয়েছে, আমার বাড়ি আমার খামার মনে হয়। তো ওই আমার বাড়ি আমার খামার এটাকেই পরবর্তীতে 2014 সালে পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করা হয়। তো পল্লী সঞ্চয় ব্যাংক এর কার্যক্রমের মধ্যে এখানে সরকারি মালিকানা রয়েছে 51%, আর ওই আমার বাড়ি আমার খামার যে সমিতি আছে তাদের রয়েছে 49%। তো আমি এটা মুছে দিই। তো পল্লী সঞ্চয় ব্যাংকের সরকারি মালিকানা এবং সমিতির মালিকানা কত, এটাও পরীক্ষাতে আসতে পারে। সরকারি মালিকানা 51% আর সমিতির মালিকানা 49% পল্লী সঞ্চয় ব্যাংকের। ব্যাংকগুলির মধ্যে এরা যে 66টা ব্যাংক আমরা পেলাম, তার মধ্যে 10টি ব্যাংক যারা পূর্ণাঙ্গভাবে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। গতদিন যেটা বলেছিলাম যে পৃথিবীতে যে 5 ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। তো ওই ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে আমাদের 10টি ব্যাংক যারা ইসলামী ব্যাংকিং কার্যক্রম বা শরিয়া ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তো এর মধ্যে সর্বপ্রথম শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সঙ্গে আরও কয়েকটা রয়েছে, আল আরাফা
স্ট্যান্ডার্ড ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল এনআরবি ব্যাংক, এইভাবে এরকম মোট 10টা ব্যাংক ইসলামী ব্যাংকিং কার্যক্রম এরা পরিচালনা করে। সর্বপ্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড, এরা আমাদের বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক। কিন্তু ব্যক্তি মালিকানায় আবার প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে পূবালী ব্যাংক, মানে ওইটা পাকিস্তান আমলের ব্যাংক ছিল, পরে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো তখন এটা ব্যক্তিগত হিসাবে এটাকে নিয়ে তখন তারা ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করলো। কিন্তু আপনাদের পরীক্ষাতে কোশ্চেনটা বেশি আসে যে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি, সেক্ষেত্রে উত্তরটা হবে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। ওটাও 1983, আবার ইসলামী ব্যাংকও 83, কিন্তু তারিখটা ভিন্ন। আর যেটা বলছিলাম যে এই ব্যাংকগুলির মধ্যে বিভিন্ন তারা সুযোগ সুবিধা চালু করেছে, যে রেডি ক্যাশ, কিউ ক্যাশ, স্কুল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম কার্ড। তো আমাদের 66টা ব্যাংকের মধ্যে 10টা ব্যাংক তারা প্রায় 30-35টা সুযোগ সুবিধা তারা দিয়েছে। তো এইটা আপনাদের কাছে যে বইগুলি আছে আপনারা এখান থেকে অ্যাজ ইউজুয়ালভাবে পাবেন, ওখান থেকে দেখে নেবেন যে প্রথম স্কুল ব্যাংকিং কে করছে, এটিএম কার্ড কে করছে, বা রেডি ক্যাশ কে চালু করেছে, এটাও পরীক্ষাতে আসে। আমাদের এই ব্যাংকের বাইরে সরকারি 2টা বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান আছে, সরকারি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। একটা হচ্ছে আইসিবি, যেটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ, আর হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। এটা কিন্তু কোনো ব্যাংক নয়, এটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, বিশেষায়িত সরকারি আর্থিক প্রতিষ্ঠান আইসিবি এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। আর ব্যাংকের বাইরে 35টা বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, আগে ছিল 34টি, আর গত বছরে একটা চালু হয়েছে, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বাংলাদেশে মোট আর্থিক প্রতিষ্ঠান, আমি আবারও বলছি এটা কিন্তু ব্যাংক নয়, এটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান 35টি। সর্বশেষ আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এটা চালু হয়েছে 7 জুন 2020। 7 জুন 2020 স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আগে ছিল লঙ্কা বাংলা ফাইন্যান্স, পরবর্তীতে সর্বশেষ হচ্ছে এই আর্থিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক্স। এটা এরপরে আসি আমরা মুদ্রা। বাংলাদেশ ব্যাংক প্রতি বছরে একবার মুদ্রা নীতি তারা প্রকাশ করে। তো মুদ্রার ক্ষেত্রে এটাও খুব অ্যাজ ইউজুয়াল যে বর্তমানে বাংলাদেশে যে নোট রয়েছে এর মধ্যে মোট 10 ধরনের নোট রয়েছে। সরকারি এবং ব্যাংক নোট। সরকারি নোট বলতে এখানে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা, যেখানে অর্থ সচিবের স্বাক্ষর থাকে সেটা হচ্ছে সরকারি নোট, অর্থ সচিব। আর ব্যাংক নোটগুলির মধ্যে রয়েছে 10, 20, 50, 100, 200,
500, 1000, 5, 6, 7, 7টি। তাহলে সরকারি নোট 3টি আর ব্যাংক নোট রয়েছে 7টি। তার মধ্যে আমাদের আগে ছিল 8টি। 200 টাকার নোট এটা গত বছরে চালু করা হয়েছে। এটাই পরীক্ষাতে আসার মতো যে বাংলাদেশের সর্বশেষ চালুকৃত নোট হচ্ছে 200 টাকার নোট। এটা 18ই মার্চ 2020, 18ই মার্চ 2020 এই 200 টাকার নোট চালু হয়েছে। আপনারা তারিখ সহ এটা মাথায় রাখবেন। এবং 200 টাকার নোটের সামনে এবং পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। তো 18ই মার্চ 2020। আর 1000 টাকার নোট এটা তো 2008 সালে চালু হয়েছিল, ওইটার পরীক্ষাতে দিবে না, এখন মূলত এটাই দিতে পারে। নোটের পরে আসি আমরা বাণিজ্য সংক্রান্ত জেইসি, জয়েন্ট ইকোনমিক কমিশন। জয়েন্ট ইকোনমিক কমিশন। জয়েন্ট ইকোনমিক কমিশন পৃথিবীর 17টি দেশ প্লাস একটি সংস্থা। এটা একটা আপনারা বুঝবেন। বাংলাদেশের সঙ্গে যে দেশের জেইসি চুক্তি করা রয়েছে সেই দেশের থেকে বাংলাদেশ সহজেই পণ্যদ্রব্য আনার ক্ষেত্রে সে কাস্টমস বা শুল্কের পরিমাণটা সেখানে সে কমাইতে পারবে। আর যার সঙ্গে জেএসি চুক্তি নেই সেখান থেকে সে সহজেই কাস্টমস বা শুল্কের পরিমাণটা কমাইতে পারে না। এটা এর আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশ যখন এই যে পেঁয়াজ আমদানি করতে যাচ্ছিল তখন তারা সার্চ করছিল যে আমার যে দেশগুলির সঙ্গে জেএসি করা রয়েছে তার সঙ্গে আমি সেখান থেকে আমি পেঁয়াজ নিয়ে আসি। তো এখন এই জেএসি ভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে বাংলাদেশ শুল্কের পরিমাণটা খুব কমাইতে পারে, কিন্তু যার সঙ্গে জেএসি করা নেই তার কাছ থেকে পণ্য আনতে গেলে বাংলাদেশকে এখানে উচ্চ পরিমাণ দিতে হয়। তো আপনার শুধু পরীক্ষাতে আসতে পারে যে জেএসির অ্যাব্রিভিয়েশনসটা এবং কতটি দেশের সঙ্গে এই চুক্তিটা করা রয়েছে। জেএসির পরে আসি আমরা জিএসপি। বহুল প্রচলিত একটি শব্দ। জিএসপি জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সি, অগ্রাধিকারমূলক বাজার সুবিধা, যাকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্সি। এই জিএসপি এইটা সর্বপ্রথম ধারণা দেয় আংটাড, জাতিসংঘের বাণিজ্য সংক্রান্ত একটা প্রতিষ্ঠান আংটাড। এরা 1966 সালে সর্বপ্রথম জিএসপি চালু করার কথা বলে। আচ্ছা, জিএসপিটা কি? আমরা যদি এটাকে আরও সহজভাবে বুঝতে চাই যে ধরুন ইউরোপে ব্রিটেন তারা হয়তোবা এক বছরে 500 কোটি টাকার তৈরি পোশাক তারা সমগ্র পৃথিবীর থেকে আমদানি করে 500 কোটি টাকার। তো তারা দেখলো যে এখানে যে সমস্ত বড় বড় কোম্পানি রয়েছে তারা খুব অল্প টাকাতে জিনিসটা তৈরি করে সাপ্লাই দিচ্ছে, কিন্তু গরিব রাষ্ট্রগুলি তারা উঠে আসতে পারছে না। গরিব রাষ্ট্রগুলিকে আমাদেরকে পার্সোনালি সাহায্য করতে হয়। তো তখন তারা চিন্তা করলো যে গরিব রাষ্ট্রগুলিতে যদি কলকারখানা তৈরি হয় তাহলে সেখানে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থাটা হবে, ওই সমস্ত রাষ্ট্রগুলি উঠে আসতে পারবে। তখন তারা বলল যে আমার যে 500 কোটি টাকার পণ্য আমি বাইরের থেকে আমদানি করি, তো বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, এই 500 কোটি টাকার মধ্য থেকে 100 কোটি টাকার পণ্য আমি বাংলাদেশ থেকে নিব, দাম যাই হোক। সুতরাং
আমার টোটাল 500 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকা বাংলাদেশ সেখানে পণ্যটা দিতে পারছে। তাহলে বাংলাদেশ একটা কোটা পেয়ে গেল, বাংলাদেশকে অন্য কোনো জায়গায় আর কম্পিটিশন করতে হচ্ছে না, ইজিলি সে 100 কোটি টাকার পণ্য সেখানে সাপ্লাই দিতে পারছে। তো এটাই হচ্ছে জিএসপি, যে অনুন্নত রাষ্ট্রগুলিকে উঠিয়ে নিয়ে আসার জন্য জাতিসংঘের আংটাড তারা সর্বপ্রথমে 1966 সালে এই জিএসপি চালু করার জন্য উন্নত রাষ্ট্রগুলির উপরে তারা আবেদন করলো বা অনুরোধ করলো। তো আংটাডের এই আবেদনের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন, ওই সময় তো ইইসি ছিল, যেটা এখন হচ্ছে ইইউ, এরা 1971 সালে সর্বপ্রথম জিএসপি তারা চালু করলো। পৃথিবীতে সর্বপ্রথম ইউরোপীয় ইউনিয়ন তারা জিএসপি চালু করে। মার্কিন যুক্তরাষ্ট্র 1974 সালে তারা জিএসপি চালু করলো। বাংলাদেশ জিএসপি সুবিধা সর্বপ্রথমে পেল 1978 সালে। 1978 সালে তারা সর্বপ্রথমে জিএসপি সুবিধা লাভ করে। সরি, 78 নয়, এটা 76 সালে সর্বপ্রথম তারা জিএসপি সুবিধাটা লাভ করলো। যুক্তরাষ্ট্রের বাজারে তারা ওই কোটা হিসাবে সেখানে পণ্য সাপ্লাই দিল। বর্তমানটা পরে আসি। তো এইভাবে কোটা সুবিধাটা পাচ্ছিল। 2004 সালে জিএসপি সুবিধা মানে কোটা ব্যবস্থাটা বন্ধ হয়। এটা কোটা ব্যবস্থা বন্ধ হয়। আর 2013 সালে জিএসপি বাংলাদেশের জন্য স্থগিত। এইটা দেখবেন যে এই 2013 সালটা এটা পরীক্ষাতে আসার মতো। জিএসপি সুবিধাটা যখন দেয় তখন বাংলাদেশকে কিছু কন্ডিশন দিয়েছিল, যে তোমাকে আমি জিএসপি সুবিধা দিচ্ছি, কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে। তোমার যে শ্রমিক থাকবে সেই শ্রমিকদের জীবন মান উন্নতি করতে হবে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, আর সে রিটায়ারমেন্টে চলে গেলে তাকে টাকা দিতে হবে। বিভিন্ন ক্রাইটেরিয়া দিল, কিন্তু বাংলাদেশ সেগুলো ফুলফিল করেনি। পরবর্তীতে যে রানা প্লাজা ধসের পরে তখন সমগ্র পৃথিবীতে এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে তোলপাড় সৃষ্টি হলো। বাংলাদেশ তখন মার্কিন যুক্তরাষ্ট্র এই 2013 সালে জিএসপি সুবিধাটি বন্ধ করে দিল। বর্তমানে বাংলাদেশ এখন 38টি দেশের কাছ থেকে জিএসপি সুবিধা পেয়ে থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে নয়। এটাও পরীক্ষাতে আসার মতো যে বর্তমানে বাংলাদেশ 38টি দেশের কাছ থেকে জিএসপি সুবিধা পেয়ে থাকে। ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ব্রিটেন, এই সমস্ত রাষ্ট্রগুলি রয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তোমরা ওইগুলো ফুলফিল করো, আমরা পরবর্তীতে তোমাদেরকে এটা দিব। এটার পরে আসি আমরা ইপিজেড। এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড বলতে নির্দিষ্ট একটা এলাকার মধ্যে সরকারিভাবে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠা করে সেখানে ব্যবসা বাণিজ্য করা, অর্থাৎ ব্যবসাটা একটা কোম্পানি করবে কিন্তু ফ্যাসিলিটিসটা সরকার দিবে। তো এই ধারণার থেকে বাংলাদেশে মোট সরকারি ইপিজেড 8টি আর বেসরকারি
রয়েছে 2টি। তো এই সরকারি 8টি যে ইপিজেড, এই 8টি ইপিজেড সম্পর্কে আমাদের একাধিকবার বিভিন্ন জায়গাতে কোশ্চিন আসছে। সর্বপ্রথমে ইপিজেড চট্টগ্রাম ইপিজেড, এটা 1983 সালে প্রতিষ্ঠিত। 2 ঢাকা ইপিজেড 1993। তার মানে এই কোশ্চিনটা আসার মতো যে বাংলাদেশে সর্বপ্রথম ইপিজেড কত সালে কোথায় প্রতিষ্ঠিত, চট্টগ্রাম ইপিজেড। 3 মংলা ইপিজেড, মংলা ইপিজেড কোন জেলায় অবস্থিত আপনারা বলেন তো? মংলা ইপিজেড বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ঈশ্বরদী পাবনা ইপিজেড 1998। উত্তরা ইপিজেড উনিশশো 99, যেটা কৃষিভিত্তিক ইপিজেড, একাধিকবার পরীক্ষাতে আসছে। কৃষিভিত্তিক ইপিজেড এই উত্তরা ইপিজেড, এটা নীলফামারী জেলায় অবস্থিত। নীলফামারী, অনেকের মধ্যে কাজ করে লালমনিরহাট নাকি নীলফামারী, কিন্তু উত্তরটা হবে নীলফামারী জেলায় অবস্থিত। 6 কুমিল্লা ইপিজেড 2000 সালে। আদমজি ইপিজেড নারায়ণগঞ্জ 2006। সর্বশেষ কর্ণফুলী ইপিজেড চট্টগ্রাম। নিচে কি দেখা যায় শামীম? 2008। এই 8টা ইপিজেড আপনারা সাল সহ মুখস্থ করবেন, তাহলে দেখবেন যে আর ভুল হচ্ছে না। তার মধ্যে আমাদের প্রথম ইপিজেড আর মংলা ইপিজেড, এটা হচ্ছে বাগেরহাট জেলায় অবস্থিত। অনেকের মধ্যে কাজ করে যে মংলা মনে হয় খুলনাতে, কিন্তু এটা খুলনায় নয়, এটা হচ্ছে বাগেরহাটে। বাগেরহাটে আর হ্যাঁ বাগেরহাট লিখছে, আচ্ছা ভালো। আর একটা হচ্ছে উত্তরা ইপিজেড, যেটা কৃষিভিত্তিক ইপিজেড। আর এদিকে আদমজি নারায়ণগঞ্জ। সর্বশেষ ইপিজেড হচ্ছে কর্ণফুলী ইপিজেড। আর 2টা বেসরকারি ইপিজেড, একটা হচ্ছে রাঙ্গুনিয়া ইপিজেড চট্টগ্রাম 1999 সালে, আর আরেকটা হচ্ছে কে ইপিজেড, যেটা কোরিয়ান ইপিজেড। এটা এক হচ্ছে রাঙ্গুনিয়া ইপিজেড চট্টগ্রাম, আর কে ইপিজেড কোরিয়ান ইপিজেড, যেটা এটা হালিশহর চট্টগ্রাম। 2টা বেসরকারি। এবং আমাদের যতগুলা ইপিজেড রয়েছে তার মধ্যে সবচাইতে বড় ইপিজেড হচ্ছে এই বেসরকারি, যেটা কোরিয়ান ইপিজেড 1999 সালে। এই 2টাই 99 সালে প্রতিষ্ঠিত। বর্তমান সরকার ইপিজেড থেকে সরে এসেছে। ইপিজেড থেকে বের হয়ে এসে ছোট ছোট যে সমস্ত বিষয় রয়েছে, যে ছোট ছোট জায়গা নিয়ে তারা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা করতে চাচ্ছে। এটাকে বলা হচ্ছে SEZ, স্পেশাল ইকোনমিক জোন। বর্তমান সরকার 100টি SEZ করতে চাচ্ছে। মানে ইপিজেড করতে গেলে খরচের পরিমাণটা অনেক বেশি হচ্ছে এবং সেখানে ফ্রুটফুল তেমন পাওয়া যাচ্ছে না। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই, যেমন এই যে সরকার ঘোষণা দিয়েছে যে প্রত্যেকটা জেলাতে একটা করে বিশ্ববিদ্যালয় থাকবে, পাবলিক বিশ্ববিদ্যালয়। অনুরূপভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা জেলায় নয়, অধিকাংশ জেলাগুলিতে
আমরা ইপিজেড নয়, SEZ প্রতিষ্ঠা করব, স্পেশাল ইকোনমিক জোন, এটা প্রতিষ্ঠা করা হবে। এরপরে আসি আমরা গার্মেন্টস শিল্প। বাংলাদেশে সর্বপ্রথম গার্মেন্টস কারখানা প্রতিষ্ঠিত হয় 1960 সালে। বাংলাদেশে প্রথম গার্মেন্টস কারখানা প্রতিষ্ঠিত 1960 সালে এবং প্রথম গার্মেন্টস কারখানার নাম রিয়াজ গার্মেন্টস। রিয়াজ গার্মেন্টস। বাংলাদেশ সর্বপ্রথম তৈরি পোশাক রপ্তানি করে ফ্রান্সে 1977 সালে। অনেক পরে কিন্তু এটা, মানে ওই সময় পুরোপুরি রপ্তানিমুখী ছিল না, 60 থেকে 77, তার মানে 17 বছর লেগেছে এই প্রক্রিয়াটা নিয়ে আসতে। আর আমাদের গার্মেন্টসের সংখ্যা অ্যাকুরেটভাবে পাওয়া যায় না, তবে বর্তমানে প্রায় 7,500-এর মতো গার্মেন্টস কারখানা রয়েছে এবং এই গার্মেন্টস কারখানায় প্রায় 40 লক্ষ লোক কর্মরত রয়েছে। 40 লক্ষের মধ্যে বর্তমানে 80% নারী শ্রমিক কাজ করে। এটা হচ্ছে একটা ইন জেনারেল ফিগার। এটা প্রিলিতে আসার সম্ভাবনা কম, এই তথ্যগুলি মূলত আমাদের রিটেনে প্রয়োজন হবে। আমাদের আরেকটা কোশ্চেন থাকে আমদানি রপ্তানির ক্ষেত্রে। তো আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা কিছু ইনফরমেশন একটু পরপর লিখব। এটা আমাদের একাধিকবার পরীক্ষাতে আসছে। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। 2, বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে। বিসিএসে একবার একটা কোশ্চেন ছিল যে পৃথিবীর কোন দেশ সবচাইতে বেশি পণ্য বাংলাদেশে রপ্তানি করে। মানে বাংলাদেশে প্রশ্নটা উল্টাই দিয়েছে যে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোথা থেকে, চীন থেকে, আর কোন দেশ বাংলাদেশে বেশি রপ্তানি করে, তার মানে সেটা চীন হবে। চীন থেকে নিয়ে আসে আর চীন এখানে দেয়। 3, বাংলাদেশের সঙ্গে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে চীন, আর দ্বিতীয় ভারত। আগে ভারত ছিল, পরবর্তীতে এখন ভারত দ্বিতীয় হয়েছে। মানে ঘাটতিটা বলতে যে বাংলাদেশ যে পরিমাণ পণ্য চীন থেকে আমদানি করে, চীন ওই রকম পরিমাণ পণ্য বাংলাদেশ থেকে আমদানি করে না। ধরুন যে বাংলাদেশ চীন থেকে প্রতি বছরে হয়তোবা 1000 কোটি টাকার পণ্য আমদানি করলো, পক্ষান্তরে চীন বাংলাদেশ থেকে 100 কোটি টাকার পণ্য আমদানি করলো, তাহলে আমাদের ঘাটতি হলো 800 কোটি টাকা। ডিফারেন্স, আমদানি রপ্তানির মধ্যে যে ডিফারেন্স, সেটাই মূলত ঘাটতি। আপনি দেখুন যে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত যতগুলা পণ্যকে আপনি টাচ করেন তার অধিকাংশই কিন্তু চায়না প্রোডাক্ট। নাম লেখা রয়েছে বাংলা, কিন্তু সেটা তৈরি করে নিয়ে আসছে চীন থেকে, যার পরিপ্রেক্ষিতে আমাদের মানে রক্তে মাংসে এখন চীনা পণ্যে মিশে গেছে। মানুষ শৌখিনতার দিকে গিয়েছে, আবার যে কোনো পণ্য দীর্ঘদিন ব্যবহারও করতে চাচ্ছে না, যে অল্প সময় ব্যবহার করব ফেলে দিব,
দামও কম, এই সুযোগটা চীনারা মূলত নিয়েছে। এই জন্য চীনা পণ্যের কোয়ালিটি ভালো নয়, কিন্তু মানে দাম খুবই কম এবং সহজলভ্য। এটা 4, পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। টেক্সটাইল পণ্য আমদানিতে বাংলাদেশ বিশ্বে ষষ্ঠ। বাংলাদেশকে সর্বোচ্চ সাহায্যদাতা দেশ জাপান। বাংলাদেশকে সর্বোচ্চ সাহায্যদাতা সংস্থা এডিবি। এটা আগে ছিল বিশ্ব ব্যাংক, কিন্তু ওই যে পদ্মা সেতুর পর থেকে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশে ঝামেলা হওয়ার পর থেকে এখন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারাই সর্বোচ্চ সাহায্য করছে। বাংলাদেশকে সর্বোচ্চ ঋণ প্রদানকারী দেশ জাপান। এখানে কিন্তু ডিফারেন্সটা দেখেন যে সাহায্যদাতা আর একটা হচ্ছে ঋণ প্রদান, মানে এমনিতেই দিচ্ছে সেটাও জাপান, আবার ঋণ দিচ্ছে সেটাও জাপান। বাংলাদেশের সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ চীন। এটা আগে ছিল সিঙ্গাপুর, তারপরে হলো ব্রিটেন, তারপরে হলো যুক্তরাষ্ট্র, এখন বর্তমানে চীন। তার কারণ দেখেন যে বাংলাদেশে মেগা যে প্রকল্পগুলি রয়েছে সেখানে চীনারাই বেশি বিনিয়োগ করছে। বিনিয়োগকারী দেশ চীন। আর বাংলাদেশে সর্বোচ্চ বিনিয়োগকারী কোম্পানি ইয়ংওয়ান। এটা দক্ষিণ কোরিয়ার একটা কোম্পানি। ওই যে KEPZ যেটা চট্টগ্রামে রাঙ্গুনিয়াতে শহরে রয়েছে, তো ওই ইয়ংওয়ান কোম্পানি মূলত এই বেসরকারি যে ইপিজেডটি সেটা প্রতিষ্ঠা করেছে এবং তারাই সেটাকে পরিচালনা করে থাকে। এবং ইয়ংওয়ান কোম্পানিটা খুবই চমৎকার, মানে সরকারি চাকরির মতোই আপনি এখানে কাজ করতে পারবেন, মানে বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা খুবই চমৎকার। তো এই কোম্পানিটি বাংলাদেশে কোম্পানি হিসাবে সর্বোচ্চ বিনিয়োগ করেছে। এইগুলি আপনারা ভালো মতো দেখবেন এবং এখান থেকে আশা করি কমন পাবেন থেকে। আজকে আমি একটু পড়াবো না, আমার কাজ রয়েছে। তো আজকে আমি মূলত ক্লাস এখানেই শেষ করব। আমি আগে যেটা বলেছি যে আপনারা এইগুলা প্রতিনিয়তই চেঞ্জ হবে। হয়তোবা আজকে জাপান দেখছেন, কালকে আবার অন্য দেশ আসতে পারে। তো আপনারা এটার পরীক্ষার আগ দিয়ে লেটেস্ট যে ইনফরমেশনটা থাকবে, আমি যেগুলো আপনাদেরকে প্রোভাইড করেছি এগুলো মোটামুটি সর্বশেষ এটা। আর এরপরে নর্মালি দেখা যায় যে ডিসেম্বর এবং জুনের দিকে এটা চেঞ্জ হয়। তো আগামী জুনের পরে হয়তো জুলাই মাসের দিকে গিয়ে সেটা চেঞ্জ হবে। তো আগামীকালকে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের সর্বশেষ যে ক্লাস, বাংলাদেশের রাজনৈতিক দল এবং সংগঠন সম্পর্কিত।
এখান থেকেও আমাদের 3 মার্কসের কোশ্চেন থাকবে। হ্যাঁ, ওদের পর অ্যানাউন্স আছে কোনো? আপনাদের 8:30টায় ইংরেজি ক্লাস শুরু হবে। তো ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ।